সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, কি করণীয়, কি চিকিৎসা পদ্ধতি এবং এটির সাথে আসলে জীবনযাত্রার মান পরিবর্তন করাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বন্ধ্যাত্ব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার আবিদা সুলতানা 1964 সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ম্যাম, আপনার কাছে একটু জানবো যে বর্তমান যুগের প্রেক্ষাপটে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটু মেডিকেলের ভাষায় আমরা এর ডেফিনেশনটা জানতে চাই যে বন্ধ্যাত্ব বলতে আসলে কি বোঝায়। বন্ধ্যাত্বটা আসলে কোনো রোগ নাই। বন্ধ্যাত্ব বলতে বোঝায় যে একজন সক্ষম দম্পতি যারা 1 বছর একসাথে বসবাস করার পরে তারা প্রেগনেন্সি হচ্ছে না, কনসিভ করছে না, তখন আমরা তাকে বন্ধ্যাত্ব হিসেবে ধরি। কিন্তু আসলে বন্ধ্যাত্বটা এমন না যে বন্ধ্যাত্ব হলে এটাকে ওভারকাম করা যাবে না, এটাকে ওভারকাম করা যাবে। এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট দিয়ে থাকি। আগে সবাই ভাবতো যে বন্ধ্যাত্ব মানে এটা মেয়েদের বন্ধ্যাত্ব, এবং মেয়েদেরকে অনেক ধরনের পারিবারিকভাবে সামাজিকভাবে অত্যাচারিত হতে হতো। কিন্তু এখন আমরা যারা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ আছি, আমরা সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা যায় যে 50% কিন্তু মেল ইনফার্টিলিটি আছে। মেল ফিমেল দুই রকম ইনফার্টিলিটি আমরা পাই। আচ্ছা, হ্যাঁ, ফিমেল ইনফার্টিলিটিগুলো যেমন কিছু কিছু কারণ আছে, যেমন ইউটেরাইন ফ্যাক্টর আছে, ওভারিয়ান ফ্যাক্টর আছে, টিউবাল ফ্যাক্টর আছে, আবার কিছু কিছু ডিজিজ আছে যেটা ইউটেরাসে হয়ে থাকে। ওভারিতে অ্যানোভুলেশন হয় অনেক সময়, এই জন্য ওভুলেশন হয় না। ওভুলেশন মানে যে ডিম্বাণুগুলো যদি ঠিক মতো না ঢুকতে পারে তাহলে সেটাও এক ধরনের ইনফার্টিলিটি করে। এবং অনেক কারণে অনেকগুলো অসুখ আছে, ক্ল্যামাইডিয়া, টিউবারকুলোসিস, এগুলোতে টিউব ব্লক হয়ে যায়, সেটাতেও বন্ধ্যাত্ব আসে। এবং কতগুলো আছে একেবারে ছোট ছোট ব্যাপার, কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকে, তারা ওভারকাম করলেই কিন্তু ওষুধপত্র দিলেই তাদের ফার্টিলিটি গেইন করে। হ্যাঁ, যেটা সাধারণত মানুষ ভাবে না। এরকম করে অনেকে দেখা যায় 15 বছর 20 বছর কেটে যায়, কিছুই করে না। তারপরে দেখা যায় যে এগুলো করলে সামান্য কিছু, হয়তো প্রোল্যাকটিন বেশি বা থাইরয়েড হরমোনের প্রবলেম আছে, এগুলোকে যখন কারেকশন করা হয়ে যায় তখন তারা প্রেগনেন্ট হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ। আবার ইউটেরাসে অনেকের টিউমার হয়, টিউমারটার জন্য অনেক সময় হতে থাকে না, ধর আমরা মায়োমেক্টমি অপারেশন করে ওটা কারেকশন করি। আর কারো কারো জন্মগতভাবে ইউটেরাসটা ডিফর্ম থাকে, তাদের ক্ষেত্রে কনসিভ করাটা অনেক কষ্টসাধ্য হয়। কেউ কেউ হতে পারেন, কেউ কেউ হতে পারেন না। যাদের ইউটেরাসে সেপ্টাম থাকে, হ্যাঁ, তাদের সাধারণত দেখা যায় যে এটা তারা কনসিভ করতে পারেন না। আর এর সাথে আমরা বলবো যে মেল ইনফার্টিলিটিটাও একটা বড় রাখে। এটাতে আমরা দেখা যায় যে মেলদের ক্ষেত্রে প্রথমে আমরা একটা সিমেন অ্যানালাইসিস করি। সিমেন অ্যানালাইসিস করার পরে দেখা যায় যাদের শুক্রাণু একটা নির্দিষ্ট মধ্যে আছে, 10 মিলিয়নের উপরে আছে, এবং তারা অ্যাক্টিভলি মোটাইল, তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা অন্যভাবে চিকিৎসা করি, যে তারা ওকে থাকে। আবার কারো থাকে অলিগোস্পার্মিয়া, 10 মিলিয়নের নিচে যদি আমরা স্পার্ম কাউন্ট পাই তাকে অলিগোজিওস্পার্মিয়া বলি। কতগুলো আছে অ্যাসথেনোজিওস্পার্মিয়া। স্পার্ম আছে কিন্তু স্পার্মের নড়াচড়া নাই। স্পার্ম নর্মাল একটা মুভমেন্ট উপরের দিকে উঠা, টু এন্ড ফ্রো মুভমেন্ট যেটাকে বলি, সেই মুভমেন্টটা নাই, একটা জায়গায় স্পার্মগুলো ঘুরপাক খাচ্ছে। বিশেষ কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, অনেক সময় অনেক মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য হতে পারে। তারপরে স্মোকিং, অ্যালকোহলিজম, কিছু কিছু রোগেও এগুলো হয়ে থাকে, হাইপোথাইরয়েড, তারপরে ডায়াবেটিস, এগুলোর ক্ষেত্রে ছেলেদের স্পার্ম কাউন্ট কমে যায়। ম্যাম, ছেলেদের বন্ধ্যাত্বজনিত সমস্যাটা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটির সাথে আসলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কোনো রিলেশন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এখন মানুষ যত বেশি ডেভেলপড হচ্ছে তত বেশি মানুষের এই জিনিসগুলা বাইরের এনভায়রনমেন্টের সাথে সারাক্ষণ থাকছে, যারা নর্মাল হেলদি লাইফ অনেক সময় লিড করছে না, খাওয়া দাওয়ার একটু অন্যরকম হচ্ছে,
তারপরে যে স্মোকিং, অ্যালকোহলিজম এগুলো আগে দিন দিন বেড়ে যাচ্ছে, যার জন্য ইনফার্টিলিটি বাড়ছে। ম্যাম, এখন কিন্তু ছেলে এবং মেয়ে বোথ সাইড থেকে দেখা যাচ্ছে যে তাদের শতকরার যে সংখ্যাটা সেটা কিন্তু ইকুয়াল, অর্থাৎ মেয়েদের ফার্টিলিটি এবং ছেলেদের ফার্টিলিটি কিন্তু একই রকম দেখা যাচ্ছে। এর বিশেষ কি কারণ আছে? বিশেষ কারণ একটাই, যে আগে ছেলেরা একেবারেই টেস্ট করতো না। আমার কাছে এটা মনে হয় যে আগেও নিশ্চয়ই এরকম ছিল, কিন্তু এখন নগরায়ন হওয়ার জন্য বা আমাদের সব কিছু একটু ডিজিটালাইজেশন হওয়ার জন্য আমাদের মানে লাইফে যে চেঞ্জ আসছে, এই চেঞ্জের জন্য অনেকটা এরকম হচ্ছে। আর আগে ছেলেরা আসলেই টেস্ট করতো না। আমরা এখনও দেখি 15-20 বছর পরে এসেছে আমাদের কাছে, দেখা যায় অ্যাজোস্পার্মিয়া কিন্তু এতদিন ধরে মেয়েরাই ভোগ করছে যে না সে বন্ধা বলে। তখন টেস্ট করে দেখা গেল যে ছেলেটা অ্যাজোস্পার্মিয়া, মানে তার কোনো স্পার্ম কাউন্ট নাই। আচ্ছা, এরকম অনেক কেসই পাওয়া যায়। এর মানে আগে ছেলেরা সাধারণত চিকিৎসা আসতেন না, এখন পুরুষরা অনেকেই চিকিৎসায় আসেন এবং দেখা যায় তাদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এই যে ট্রিটমেন্ট করার পর খুব ভালো সফলতা পাওয়া যায়। যখন একজন মেয়ের বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দেয় বা সে কনসিভ করতে পারছে না, তখন তার পরিবারের যে ফিমেল মেম্বার যারা রয়েছে, হয়তো মা বা বোন, তাদেরকে নিয়ে ডাক্তারের কাছে আসছেন। কিন্তু এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই বন্ধ্যাত্বজনিত সমস্যার ট্রিটমেন্টের একটা পার্টই হচ্ছে যে তার পার্টনারকে নিয়ে ডক্টরকে অ্যাটেন্ড করা? হ্যাঁ, আমি সবসময় বলি যে এই যে আপনারা যখন আসবেন, মানে মা বোন সঙ্গে থাকলে হাজব্যান্ডকেও নিয়ে আসবেন। কারণ হাজব্যান্ডকে না বুঝালে বা কনসালটেশন তার সাথে না করলে হয় না। অনেক সময় এই পরীক্ষা নিরীক্ষাগুলো একটা খরচেরও ব্যাপার, তখন দেখা যায় হাজব্যান্ডরা করতে চায় না। আর হাজব্যান্ড যদি সঙ্গে থেকে তাকে মোটিভেট করাটা একটু ইজি হয়। আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা সবগুলো করলে ইনশাল্লাহ হয়তো সফলতার দিকে আমরা যেতে পারি, যাচ্ছি বা যাবো, এরকম কনফার্মেশন দেওয়া যায় না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যে আপনাদের ইস্যু হবে ইনশাল্লাহ। এবং আপনারটাও টেস্ট করতে হবে, কারণ হচ্ছে ছেলে মেয়ে বা যেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই লাগবে, একজনকে দিয়ে তো হবে না, তার জন্য আপনাদের দুজনকে ট্রিটমেন্ট করতে হবে। প্রাথমিক অবস্থায় আপনারা কোন কোন ধরনের টেস্ট করতে দেন ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রেই? ছেলেদের ক্ষেত্রে একটা টেস্টই প্রথমে বেশি জরুরি, যেটা সিমেন অ্যানালাইসিস। তারপরে যদি সিমেন অ্যানালাইসিস রিপোর্ট খারাপ থাকে তখন আমরা অন্য টেস্টগুলো করতে দেই, যেমন ডায়াবেটিক কিনা, থাইরয়েডের সমস্যা আছে কিনা, তারপরে FSH, SH, LH হরমোনগুলো, টেস্টোস্টেরন হরমোন, এগুলো করতে দিই। কিন্তু প্রথমে যদি সিমেন অ্যানালাইসিস মোটামুটি ভালো থাকে তাহলে আমরা যতটুকু কম খরচে করা যায় আর দিতে চাই না। আর ফিমেলদের ক্ষেত্রে আমরা আসলে অনেক কিছুই দেখি, যাদের মেনস্ট্রুয়েশন রেগুলার থাকে তাদের ক্ষেত্রে একটু কম, কিন্তু যাদের মেনস্ট্রুয়েশন ইরেগুলার থাকে তাদের ক্ষেত্রে আমরা অনেক কিছুই টেস্ট করি। যেমন তাদের CBC ব্লাড গ্রুপিং, এটা দুজনকেই করতে হয়, ব্লাড গ্রুপিং, VDRL, থাইরয়েডের টেস্ট, TSH, FT4, প্রোল্যাকটিন, তারপরে হচ্ছে মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিনে আমরা FSH, LH মানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন এবং এস্ট্রোজেন দেখি। আর হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করে, আমি সাধারণত হিস্টেরোসালফিঙ্গোগ্রাফিতে যাই, কারণ এটাতে আমরা প্লেটটা দেখে বুঝতে পারি যে আসলে তার টিউবাল প্যাটেন্সি বা ইউটেরাসে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, এটা মাসিকের 8 থেকে 11তম দিনের মধ্যে আমরা এটা দেখি। TVS করি, TVS কখনো কখনো 10তম দিনেও করা হয়, আবার 12তম দিনেও করা হয়, যে তার ফলিকুলগুলো কতটুকু বড় হয়েছে, তার ফলিকুলগুলো ম্যাচুরিটির দিকে যাচ্ছে কিনা, এগুলো একটা প্রাথমিক অ্যাসেসমেন্ট করি। আর সিমেন অ্যানালাইসিস তো বললাম, আমরা AMHও করি, AMF হরমোন। এখন দেখা যায় মাঝে মাঝে পেশেন্টরা বেশি করতে চায় না, যে আমার টাকা পয়সার সমস্যা আছে, তখন হয়তো AMHটা বাদ দিয়ে এগুলো দেখি, ইস্ট্রোজেন লেভেল এবং FSH, LH লেভেল দেখে আমরা একটা বুঝি যে কোন পর্যায়ে আছে। সেই লেভেলগুলো অনুযায়ী আমরা কিছু হরমোন দিলে আবার দেখা যায় ওইটা কারেকশন হয়ে যায় এবং ওভুলেশনও ঠিকমতো হয়। আচ্ছা ম্যাম, যখন আপনারা ডায়াগনোসিস করে ফেলেন যে কোনো একজন ছেলে তার বন্ধ্যাত্বজনিত সমস্যা রয়েছে বা স্পার্ম অ্যানালাইসিসে কোনো ধরনের জটিলতা দেখা দিয়েছে, সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট প্রোটোকলটা কীরকম হয়ে থাকে? তখন আমরা তাকে অন্য কোথাও তার প্রবলেম আছে কিনা, যেমন তার ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড হরমোন ঠিকমতো আছে কিনা, আর কোনো ক্ষেত্রে দেখা যায় যে সব ঠিক আছে তারপরেও অ্যাজোস্পার্মিয়া হচ্ছে। এটাতে সাধারণত দেখা যায় কোথাও কোনো ব্লক থাকতে পারে, যে টিউব দিয়ে স্পার্মটা আছে ওখানে কোথাও ব্লকেজ থাকতে পারে, তখন আমরা ইউরোলজিস্টের কাছে পাঠাই যে আপনারা দেখেন এটা কারেকশন করতে পারেন কিনা। আর একদম লাস্টে যেটা আমরা তখন IVF ট্রিটমেন্টের সময় অনেক সময় আমরা টিউব জেস্টিসের ওখান থেকে আমরা কিছু ফ্লুইড নিয়ে দেখি যে ওটাতে স্পার্ম আছে কিনা। যদি স্পার্ম থাকে, এটা আবার লং প্রসিডিওর, পেশেন্টকে মোটিভেট করতে হয়, পেশেন্ট মানে ফিমেল পেশেন্টকেও তৈরি করতে হয়,
যে সে আইভিএফ করবে, তখন আমরা হচ্ছে বায়োপসি করে ওখান থেকে স্পাম কালেক্ট করে ওইটা দিয়ে আবার ইক্সি করি। আচ্ছা, ইন্টারসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন যেটা, ওটা করা হয়। ওটা একেবারে 4th স্টেজ ট্রিটমেন্টের মধ্যে। অনেক সময় দেখা যায় যে ছেলেদের প্রোডাকশন হচ্ছে কিন্তু কম হচ্ছে, তখন আমরা মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো দেই। আচ্ছা, মাইক্রোনিউট্রিয়েন্টস যে ট্যাবলেটগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আমরা দেই, দেওয়ার পরে দেখা যায় যে ভালো ইমপ্রুভ করে। সাধারণত আমরা কিন্তু দেখে থাকি যে ছেলেরা আসলে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে কিছুটা অনীহা প্রকাশ করে, বিশেষ করে বন্ধ্যাত্বজনিত সমস্যার কারণে যে ট্রিটমেন্টগুলো করতে হয়, টেস্ট করতে হয়, সেই ব্যাপারে তারা একটু উদাসীন থাকে। এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? এটা আসলে আমাদের সামাজিক থেকে আসছে। তারা ভাবে যে না আমাদের দোষ নাই বা মেয়েদেরই দোষ। এরকম অনেক অনেক ফিমেলরাও এসে বলে যে আগে আমারগুলো টেস্ট করুন, সে ঠিক আছে। কিন্তু অনেক সময় সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকলেও দেখা যায় যে সে আসলে ইনফার্টাইল, তার হয়তো স্পাম কাউন্ট একেবারে 0, এরকমও হতে পারে। ছেলেরা মনে করে যে না আমি তো ঠিক আছি, যেহেতু আমি সেক্সুয়ালি অ্যাক্টিভ আছি আমার কোনো প্রবলেম নাই। কিন্তু এই ধারণাটা ভেঙে দিতে হবে। যখন কোনো কাপল ইনফার্টিলিটিতে ভুগবে, 1 বছরের বেশি হয়ে যাবে একসঙ্গে আছেন, তারপরেও কনসিভ হচ্ছে না, তখন অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। হয়তো দেখা যাবে ছোট্ট একটু সমস্যা আছে, ওইটা ঠিক করলে ওনারা ঠিক হয়ে যাবে। কারণ এই যে আমরা ট্রিটমেন্ট করি আইভিএফ বা ইক্সিতে যেতে হয় কিন্তু কম লোকের, বেশিরভাগই কিন্তু দেখা যায় হরমোন ট্রিটমেন্ট, তারপরে ইনজেকশন যেগুলো, ওগুলো হরমোনই, ওগুলো ট্রিটমেন্ট দেওয়ার পরে হয়ে যায়। তারপরে আইইউআই পদ্ধতি আছে, দেখা যায় এইগুলোতে ফেল হলে আমরা আইইউআইটা হচ্ছে ইন্ট্রাইউটেরিন ইনসেমিনেশন, ওইটাতে যাই। ওটা 3 বার করার পরে যখন থেকে হয় না তখন ওদেরকে বলি যে আইভিএফ। অথবা কিছু কিছু পেশেন্ট আছে যেগুলো আমরা বুঝি যে কোনো কিছুতেই হবে না, যেমন টিউব 2টা টিউব ব্লক আছে, একেবারে অলিগোস্পার্মিয়া একেবারে খুবই কম, সেগুলো আমরা বলি আইভিএফে যেতে। ওগুলো সরাসরি বলে দিই যে না খামাখা অন্য হরমোন টরমোন না দিয়ে একেবারে আইভিএফ এর জন্য তৈরি করতে। জি ম্যাম, আমরা আরও একটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে ইনফার্টিলিটি সম্পর্কে, সেটা ছেলেদেরই হোক বা মেয়েদেরই হোক। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এই শব্দটির সঙ্গে আজকাল সবাই পরিচিত। মূলত হরমোনজনিত সমস্যা থেকে পিসিওএস বা পিসিওডি হয়। বিশ্বের প্রতি 10 জন মহিলার মধ্যে 1 জন এই সিনড্রোমের শিকার। তবে যে কোনো একটি পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে এই রোগ নির্ণয় করা যায় না, কারণ মহিলাদের সবার মধ্যে এই রোগের লক্ষণ সমান নয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস হলো নারীদের ওভারি বা ডিম্বাশয় এবং হরমোন উৎপাদন মাত্রার উপরে প্রভাব ফেলে। হরমোনাল গ্রন্থিগুলো ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক মেইলি হরমোনের পাশাপাশি কিছুটা পুরুষালী হরমোনও নিঃসৃত করে। একটি নির্দিষ্ট সময় পরপর প্রতিটি ওভারি একটি করে ডিম উৎপন্ন করে ডিম্বস্ফুটনের জন্য, কিন্তু প্রস্ফুটিত না হলে সেটি পিরিয়ডের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তবে যখন মেইলি হরমোন থেকে পুরুষালী হরমোনের উৎপাদন ক্ষমতা বেশি হয়ে যায়, তখন ডিম্বগুলো সম্পূর্ণরূপে পরিপক্ক হয় না এবং সঠিক সময়ে পিরিয়ডের মাধ্যমে বের হয় না এবং সিস্ট হয়ে ওভারির চারপাশে জমা হয়। এমনভাবে অনেকগুলো সিস্ট জমা হয়ে ওভারির আকার বড় করে ফেলে এবং পলিসিস্টিক ওভারির সৃষ্টি করে। এই রোগের পরিচিত লক্ষণগুলো হলো ওবেসিটি এবং ওজন বৃদ্ধি। এছাড়া পিসিওএস সমস্যা থাকলে ডায়াবেটিসের লক্ষণ, ফ্যাটি লিভার, কোলেস্টেরলের সমস্যা এসেই যায়। এছাড়াও ইনফার্টিলিটির মতো সমস্যাও দেখা দিতে পারে। সঠিক জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস এই রোগ থেকে দূরে রাখার প্রধান উপায়। প্রতিদিন কিছুটা শারীরিক ব্যায়াম, জগিং বা হাঁটা সারা শরীরে দহন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। মেটাবলিক হার ঠিক থাকলে হরমোনের মাত্রা ঠিক থাকে, রক্তে চিনি ও কোলেস্টেরলের পরিমাণও ঠিক থাকে। গবেষণায় দেখা যায় অন্ততপক্ষে 7% ওজন কমাতে পারলে কিন্তু পিসিওএস সংক্রান্ত যে ঝুঁকি রয়েছে সেগুলো কমে যায়। উচ্চ আঁশযুক্ত ফাইবার, কম কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর আমিষ, অপরিশোধিত ময়দা ও চিনি, সবজি ও ফলমূল সমৃদ্ধ খাদ্য পরিকল্পনা এই রোগীর জন্য সর্বাধিক কার্যকর। পিসিওএস এবং এর ডায়েট মেনে চললে অনেক ক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকতে পারেন। লো কার্ব খাবার, অর্থাৎ যে খাবারে কার্বোহাইড্রেট কম সেই ধরনের খাবার বেশি করে খান। ইনসুলিনের মাত্রা আপনার বাড়বে না, ফলে অযথা ওজনও বাড়বে না। ভাত, আলু, ময়দা, তরমুজ ইত্যাদি না খাওয়াই ভালো।
খাদ্য তালিকায় থাকতে পারে মাল্টিগ্রেন ব্রেড, ওটস, চিনির বদলে গুড়, মুসলি ইত্যাদি। দুধ ও সয়া প্রোডাক্টসও রাখতে পারেন। বাড়িতে পাতা দই খুব ভালো উপকার দিবে। দুধে যাদের সমস্যা নেই তারা অল্প দুধও খেতে পারবেন। বাটার খাওয়া যাবে, তবে মার্জারিন নয়। পনির চলতে পারে, কিন্তু রাতের খাবারের পরে এক বাটি ছানা খাওয়া যাবে। ফল ও সবজির মৌসুমে অবশ্যই প্রচুর পরিমাণে ফল এবং সবজি খেতে হবে। ভিটামিন মিনারেলসও এতে পাওয়া যাবে। পিসিএস যাদের আছে তাদের তালিকায় আপেল, লেবু, পেঁপে, পেয়ারা, তরমুজ, শুকনো খেজুর জুস এবং গোটা ফল খেলে ভালো হবে। ভালো যদি হয় ফ্রুট সালাদ বানিয়ে খেতে পারেন। এই সিনড্রোমে যারা ভুগছেন তাদের জন্য পটাশিয়াম, আয়রন ও ভিটামিন খুব বেশি প্রয়োজন। পটাশিয়াম ফলিকল হরমোনের ভালো উৎস, ওজন কমাতেও সাহায্য করে। ফ্যাট চর্বিযুক্ত মাছ ও মাংস ইত্যাদি বাদ দিতে হবে। ভিটামিন বি ও ডি যুক্ত মাছ খেতে হবে। অলিভ অয়েল, পাশাপাশি কাঠবাদাম, সামান্য আখরোট খেতে পারলে ভালো। সামর্থ্য অনুযায়ী টুনা ও স্যামন ফিশ খেতে পারবেন। খুব উপকার হয় যদি ডিপ ফ্রাইড খাবার সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেন। দারুচিনি খেতে পারেন। 1 গ্লাস গরম পানিতে 1 চা চামচ দারুচিনি খেলে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে, তাতে কিন্তু আপনার ওজনও কমতে থাকবে। এছাড়া আপনি তিসি খেতে পারেন। তিসি সাধারণত কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ কমাতে কাজ করে। এছাড়াও অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য কিন্তু কমিয়ে দেয় খুব দারুণভাবে। 2 চা চামচ তিসি কিন্তু আপনি গুঁড়ো করে খালি পানিতে ভিজিয়ে খেতে পারেন। যাদের পানি খেতে সমস্যা হয় তারা ফলের রস মিশিয়ে খেতে পারেন। অ্যাপেল সাইডার ভিনেগার কিন্তু পিসিএস রোগীর জন্য খুব বেশি ভালো। তাই স্বাস্থ্যকর উপায় মেনে আপনি একটি হেলদি ডায়েট ফলো করলে পিসিওএস নামক রোগ থেকে কিন্তু নিজেকে সহজেই মুক্ত করতে পারেন। একটি সঠিক জীবনযাত্রা, খাদ্যাভ্যাস আমাদের জন্য কিন্তু খুব প্রয়োজন। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাইবো যে অনেক সময় আমরা দেখে থাকি যে কম বয়সী কিশোরী বা তরুণী যারা রয়েছে তাদের পিরিয়ড ইরেগুলার হয়ে থাকে, তাদের পিসিওএস এর প্রবলেম দেখা দেয় অথবা এন্ডোমেট্রিওসিসের মতো সমস্যা দেখা দেয়। সুতরাং এটার সাথে কি আসলে বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক আছে? কিছুটা সম্পর্ক আছে, কিন্তু আমরা যদি ঠিক মতো ট্রিটমেন্ট করি দেখা যায় অনেক সময় আমরা এটা ওভারকাম করতে পারি। অনেক পিসিওএস মেয়েদের পরবর্তী বাচ্চা হয়েছে এবং বেশ ভালোই আছে তারা। এটা আসলে সময় মতো চিকিৎসা করতে হবে। তাদের যে খাদ্যাভ্যাসের কথা আপনি বললেন, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, হেলদি লাইফ লিড করতে হবে। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে পিসিওএসটাও ঠিক হয়ে যাচ্ছে। আর এন্ডোমেট্রিওসিস এখন ট্রিটমেন্ট অনেক ভালো ভালো ট্রিটমেন্ট এসেছে। এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট করেও তারপর দেখা যায় যে যদি টিউব ব্লক না থাকে তাহলে দেখা যাচ্ছে যে সে কনসেপ্ট করছে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনফার্টিলিটি সম্পর্কে এত বিস্তারিত আমাদেরকে ধারণা দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। একটি কাপল যখন প্রেগনেন্সি প্ল্যান করবে সে কিন্তু প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে আসবে। আমরা বলি যে প্রত্যেকটা প্রেগনেন্সি হবে পরিকল্পিত। কাপল বিয়ের পরে তার একটা প্ল্যান করবে যে আমি কতদিন পরে প্রেগনেন্সি নেব, এবং প্রেগনেন্সি নেওয়ার আগে থেকে তার কোনো হেলথ হ্যাজার্ড আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, তার প্রেগনেন্সিটা নেওয়ার জন্য তার ফিজিক্যাল, মেন্টাল সব কিছু ঠিক আছে কিনা আমাদের কাছে এসে চেক আপ করিয়ে নেবে। তারপর একটা প্ল্যান করে সে প্রেগনেন্সিটা নেবে। এবং প্রেগনেন্সির পরে আমরা বলে থাকি যে ফার্স্ট যখন নাকি পিরিয়ডটা মিস হবে তখন সে প্রেগনেন্সি টেস্টটা করে কনফার্ম করবে যে প্রেগনেন্সি হয়েছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।